নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প সম্পর্কের টান, কলমে ববিতা রায়। রাতের অন্ধকারে বাড়ি থেকে পালিয়ে যাওয়ার পর এই প্রথম বাড়িতে এলো হেমা। বাড়িটা এখনও আগের মতোই আছে। সময়ের ব্যবধানে বাড়ির মানুষের জীবনধারা পাল্টে গেছে। বাড়ির উঠোনে পা রেখে শিহরণে হেমার গা শিরশির করতে লাগলো। পুরনো স্মৃতি মনে পড়ে চোখের পাতা ভিজে উঠল। ওড়নার কোনা দিয়ে চট করে চোখের জলটুকু মুছে ফেলল হেমা। তারপর ধীর পায়ে হেঁটে গেল। অমলাদেবী বারান্দায় বসে একমনে সবজি করছিল। হেমা মায়ের মুখোমুখি গিয়ে দাঁড়ালো, বলল, কেমন আছো মা? অমলাদেবী চমকে উঠে মাথা উঁচু করে তাকালো। অসময়ে হেমাকে দেখে হতভম্ব হয়ে গেল। সবজিটুকু হাত ফসকে পড়ে গেল। কাপা কণ্ঠে অস্ফুট স্বরে বলল, তুই? হেমা আস্তে করে মায়ের পাশে বসল। মায়ের পায়ে হাত রেখে প্রণাম করল। অমলাদেবী হেমার মাথায় হাত রাখতেই হেমা আচমকা মাকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দিল। অমলাদেবী নিঃশব্দে চোখের জল মুছে অভিমানে বুঝে আসা কণ্ঠে বলল, এতদিন পর মায়ের কথা মনে পড়ল বুঝি? তুমিও তো কখনো খোঁজ নাওনি আমার। অমলাদেবী কিছু বলতে গিয়েও থেমে গেল। হেমা মায়ের বুকে মাথা রেখে মায়ের গায়ের ওম নিতে লাগলো। মায়ের গায়ে সুন্দর একটা মামা গন্ধ আছে। এই গন্ধটা অনেকগুলো দিন পর অনুভব করল হেমা। মনটা আত্মতৃপ্তিতে ভরে গেল। হেমা আবদার করে বলল, ভাত খাবো মা। অমলাদেবী ব্যস্ত হয়ে বলল, তুই একটু বস, আমি তরকারিটা রান্না করেই তোকে খেতে দিচ্ছি। আচ্ছা। মা ব্যস্ত হাতে তরকারি রান্না করছে। হেমা সেই ফাঁকে সারা বাড়ি ঘুরে দেখল। তারপর মায়ের পাশে এসে বসল। কত অভিমান, কত অভিযোগ, কত অনুরাগ মনে জমেছিল, অথচ কিছুই বলা হলো না। এতগুলো দিন পর মাকে দেখে মায়ের গন্ধ গায়ে মেখে অটোমেটিক মন ভালো হয়ে গেছে। অমলাদেবীও খুব একটা প্রশ্ন করল না হেমাকে। অনেকগুলো দিন পর মেয়েকে এতটা কাছে পেয়ে আনন্দে ভরে গেছে মন। সে হেমার জন্য খুব আগ্রহে রান্না করছে। রান্না শেষ করে হেমাকে ভাত বেড়ে দিল। অমলাদেবী হেমা আবদার করে বলল, আজ আর নিজে হাতে খেতে ইচ্ছে করছে না মা, একটু খাইয়ে দেবে? অমলাদেবীর চোখে জল এসে গেল। হেমাকে তিনি ছোটোবেলা থেকেই আদর যত্ন বেশি দিয়েছেন। হেমা বড় আদরের মেয়ে ছিল তার। যেদিন হেমা দীপুর সাথে সংসার করবে না বলে বাড়ি থেকে পালিয়ে গেল, সেদিন পাগল পাগল হয়ে গিয়েছিল অমলাদেবী। হেমার জামা জড়িয়ে ধরে পাগলের মতো হাউমাউ করে কেঁদেছে। কাঁদতে কাঁদতে অসুস্থ হয়ে গেল। হাসপাতালে 3 দিন ভর্তি থাকতে হয়েছিল। বাড়িতে এসেও এক মুহূর্ত ভালো লাগতো না। কোনো কাজে মন বসতো না। সারাক্ষণ হেমার কথা ভাবত। কৌশিক যখন হেমার খোঁজ এনে দিল, তখন একটু শান্ত হয়েছিল অমলাদেবী। বুকে পাথর চেপে হেমাকে ভুলে থাকার চেষ্টা করেছে। হেমাকে একটু কাছ থেকে দেখার জন্য, হেমার কণ্ঠ শোনার জন্য কত দিন ছটফট করেছে। অমলাদেবী তা যদি হেমা জানত। অমলাদেবী চোখের জল মুছে নিয়ে ভাত মেখে হেমাকে নিজের হাতে খাইয়ে দিল। খাবার পর্ব শেষ করে হেমা মাকে টেনে নিয়ে গেল শোবার ঘরে। মায়ের কোলে মাথা রেখে অনেকক্ষণ চুপটি করে শুয়ে রইল হেমা। নীরবতা ভেঙে বলল, বাবা কখন আসবে? অমলাদেবী ঘড়ি দেখে বলল, এই তো একটু পরে। আচ্ছা, এতদিন আসিসনি কেন রে আমাদের কাছে হেমা? এমনি। অমলাদেবী দীর্ঘশ্বাস ফেলল। হেমা বলল, মা, তোমার 2টো পুরনো শাড়ি দেবে আমাকে? কি করবে? সাথে নিয়ে যাব। আর কোথাও যেতে হবে না। তা বললে তো হয় না মা। হৈমন্তী বলল, দীপু নাকি এখনও তোকে খুব বিরক্ত করেন। হেমা হাসল, বলল, আর করবে না মা। ওই তো বাবা এসে গেছে, আমি বরং বাবার সাথে দেখা করে আসি। হেমা বাবার সাথে দেখা করলো, কথা বলল। বাবা বেশ রেগে গেছে। চোখ মুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে। তবে ভেতরে ভেতরে মানুষটা খুব ভেঙে পড়েছে। হেমা বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বলল, তোমরা আমার ওপর রাগ পুষে রেখো না। আমাকে মন থেকে ক্ষমা করে দিও। অমলাদেবী হেমার আঙুল চেপে ধরল। বলল, আজ যেতে হবে না, 2টো দিন থেকে যা। না মা, আজ রাতে আমার ফ্লাইট। বাবা মা দুজনই চমকে উঠল। মা অস্থির হয়ে বলল, কোথায় যাচ্ছিস তুই? চলে যাচ্ছি মা।
আর কখনো এই দেশে আসার ইচ্ছে নেই। অমলাদেবী আঁতকে উঠল। হেমার মাথায় হাত রেখে বলল, তোর কি মাথা ঠিক আছে? হেমা চোখের জল মুছে হেসে বলল ভালো থেকো মা। অমলাদেবী উত্তেজিত হয়ে বলল, ভালো থাকবো মানে কি? 2 বছর আগে আমাদের কাউকে কিছু না বলে পালিয়ে গেলি, হঠাৎ ফিরে এসে বলছিস সেই দেশ ছেড়ে চলে যাচ্ছিস। এতদিন চোখের সামনে না থাকলেও হৈমন্তীর কাছে তোর খোঁজ নিয়েছি, দেখতে ইচ্ছে করলে টিভি ছেড়ে তোকে দেখেছি। হঠাৎ কি এমন হলো যে দেশ ছেড়েই চলে যেতে চাচ্ছিস? কি করব মা, তোমরা সবাই থাকতেও তো আমার কেউ নেই। আমি একা একা এতগুলো দিন এতিমের মতো থেকেছি। জ্বর হলেই ওষুধটা তুলে খাইয়ে দেওয়ারও কেউ ছিল না। তীব্র জ্বর নিয়ে একা একা রান্না করে খেয়েছি ওষুধ। দিনের পর দিন একা থাকতে থাকতে আমি বড্ড হাঁপিয়ে উঠেছি। এই দেশে আমার সবাই আছে, অথচ আমি কোথাও নেই। তোমাদের উপরে আমার অনেক অভিমান জমেছে মা, অনেক অভিমান। একাই যখন থাকতে হবে আমাকে, এখানে আর নয়, অন্তত অসুখ হলে মনোকষ্টে আর ভুগতে হবে না। ভাববো এখানে আমার যত্ন করার জন্য কেউ নেই, তাই একাই সব কিছু করছি। অমলাদেবী হেমাকে কিছুতেই যেতে দিতে চাইল না। হেমা এক প্রকার জোর করেই চলে গেল। দীপুর অস্থিরতা 1000 গুণ বেড়ে গেছে। ফরিদপুর থেকে ঢাকা যেতে কতক্ষণ লাগবে বুঝতে পারছে না দীপু বাসের ভরসা করল না, বাইক নিয়ে রওনা হয়েছে। অন্তত জ্যামে বসে থাকতে হবে না, প্রাণপণে ছুটে চলেছে দীপু। ঘাটে এসে ফেরিতে উঠল। হেমাকে ফোনে পাওয়া যাচ্ছে না। হেমার ফোন বন্ধ। দীপু কী করবে না করবে কিছুই বুঝতে পারছে না। মাথায় ভোঁতা অনুভূতি। আগে এয়ারপোর্টে যাবে না হেমার বাসায় যাবে তা নিয়েও সংশয় ভুগছে দীপু। এত অস্থিরতা ভালো লাগে না। ইগো ভুলে শুভকে ফোন দিল দীপু। লাগাতার দিতেই লাগলো। অনেকক্ষণ ফোনটা বেজে বেজে কেটে যাওয়ার পর একসময় অপর পাশ থেকে ফোনটা রিসিভ করলো শুভ। দীপু বলল, হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, কে বলছেন? আমি দীপু। হেমা কোথায়? ও কি চলে গেছে? জানি না। দীপু মরিয়া হয়ে বলল, প্লিজ শুভ কিছু বলুন। বললাম তো আমি হেমার ব্যাপারে কিচ্ছু জানি না। হেমা আমাকে চিঠিতে বলেছে ও আজ দেশ থেকে চলে যাবে। আপনি একটু ওকে আটকান না প্লিজ, অন্তত আমি না আসা পর্যন্ত। আজব তো, আমি ওকে কিভাবে আটকাবো? আর আটকাবই বা কেন? আমার জন্য এতটুকু করুন প্লিজ। সারা জীবন আপনার কেনা গোলাম হয়ে থাকবো। আমার মাথা কাজ করছে না। আমার এখন কী যে ইচ্ছে করছে আমি নিজেও বুঝতে পারছি না। হেমা যদি আজ দেশ ছেড়ে চলে যায় আমি সত্যি সত্যিই মরে যাব। এসব ইমোশনাল কথাবার্তা আমাকে না বলে হেমাকে বলুন। রাখছি। রাখবেন না প্লিজ, ফোন রাখবেন না। হেমার ফোন বন্ধ। আমি নিরুপায় হয়ে আপনাকে ফোন করেছি। আপনি একটু হেমাকে আটকান না প্লিজ। আমার দৃঢ় বিশ্বাস আপনি বললেও আপনার কথা ফেলতে পারবে না। আপনার কেন মনে হচ্ছে আমি বললে হেমা আমার কথা ফেলতে পারবেন না? কারণ আপনি ওকে বাঁচিয়েছেন, নতুন জীবন দিয়েছেন, সুন্দর একটা কেরিয়ার করতে হেল্প করেছেন। শুভর গানের প্রোগ্রাম আছে, দেরি হয়ে যাচ্ছে দেখে আর কথা না বাড়িয়ে ফোন রেখে দিল। দীপুর এখন হাউমাউ করে কাঁদতে ইচ্ছে করছে। নিজের চুল টেনে ধরল দীপু। বাতাস বইছে, বড় বড় ঢেউয়ে নদী আজ উত্তাল। দীপুর ইচ্ছে করছে নদীতে ঝাঁপ দিতে, তাহলে যদি মনের তীব্র দহন কিছুটা কমতো। হেল্পারের সাথে কথা বলে ফেরি থেকে বাইকটা বাসে ছাদে তুলে দিয়ে দীপু গোল্ডেন লাইফ বাসে উঠে বসল। বাইক নিয়ে যেতে গেলে অনেক দেরি হয়ে যাবে। এর থেকে বাসে গিয়ে যেখানে জ্যাম দেখবে সেখানে নেমে গিয়ে বাকি পথ বাইক চালিয়ে যাওয়া যাবে। বাসটা ফাঁকা রোডে অনেক গতিতে ছুটছে। সার্ভারের পরে গিয়ে জ্যামে পড়ল। দীপু আর বাসের ভরসা করলো না। ভাড়া মিটিয়ে বাস থেকে নেমে গেল। আবারও জ্যাম ঠেলে বাইক নিয়ে ছুটতে লাগলো। কৌশিক হৈমন্তী দুজনেই হেমার সাথে এয়ারপোর্ট পর্যন্ত গেল। হেমাকে জড়িয়ে ধরে হৈমন্তী অনেকক্ষণ কাঁদল। হেমাও কেঁদে ফেলল। কৌশিক পরিবেশ স্বাভাবিক করতে হৈমন্তীর এক হাত চেপে ধরে বলল, মন খারাপ করো না, আমি ছুটি পেলে তোমাকে হেমার ওখানে ঘুরতে নিয়ে যাব। হেমা ইশারায় কৌশিককে একটু দূরে যেতে বলল। হৈমন্তীকে বলল, বর্দি তুই একটু দাঁড়া, আমি আসছি। হেমা কৌশিকের পাশে গিয়ে দাঁড়ালো। নিচু কণ্ঠে বলল, আপনি কিন্তু আমাকে কথা দিয়েছেন ওর কোনো ক্ষতি আপনি করবেন না। কৌশিক বুদ্ধিদীপ্ত চোখে হেমার দিকে এক পলক তাকালো। কৌশিকের ঠোঁটের কোণে একটুখানি হাসি খেলে গেল। বলল, তা এত কিছুর পর এখনও ওই মানুষটাকে ভালোবাসো তুমি? হেমা দীর্ঘশ্বাস ফেলল।
বিড়বিড় করে বলল, হ্যাঁ প্রচণ্ড ভালোবেসে ফেলেছি, শত চেষ্টা করেও তো ঘৃণা করতে পারি না। তা তুই যখন ভালোবাসো তাকে ফেলেই চলে যাচ্ছ কেন? আর একটিবার তো সুযোগ দিতে তাকে। না, সে অনেকগুলো সুযোগ মিস করে ফেলেছে, আর দেব না। তাকে ছেড়ে থাকতে কষ্ট হবে না তোমার? প্রচণ্ড কষ্ট হবে, বিশ্বাস করুন। আমি যেমন বেঁচে থেকেও মরে গিয়েছিলাম, তাকেও মরতে হবে। আমার শূন্যতা তাকেও বুঝতে হবে। আর একটা কথা, এখন তাকে শুধু আমি ভালোবাসি, তবে এক ফোঁটাও বিশ্বাস করি না, ভরসা করি না। আর যাকে বিশ্বাস করি না, ভরসা করি না, যার কাছে আমি নিরাপদ থাকবো না, তার সাথে মরে গেলেও সংসার করব না। ভালোবাসা দূর থেকেই সুন্দর, কাছে আসলেই তিক্ততা বাড়ে। তুমি দেশ না ছাড়লেও পারতে হেমা। তোমার জন্য হৈমন্তী কষ্ট পাচ্ছে, শুধু একবার অনুমতি দাও। ওর আমি এমন অবস্থা করব যে সারা জীবন জেলের ভেতর পচে গেলে মরবে। খবরদার না, ওর গায়ে একটা ফুলের টোকাও দেবেন না আপনি। ওকে শাস্তি দেওয়ার হলে অনেক আগেই আমি দিতে পারতাম। এই যে ওকে ছেড়ে যাচ্ছি, ও যদি আমাকে সত্যিকারের ভালোবেসে থাকে, এটাই তো ওর জন্য অনেক বড় শাস্তি। তুমি চলে গেলেও যদি আবার বিয়ে করে, মেনে নিতে পারবে তুমি? জানি না। ওকে ছেড়ে দেওয়া ঠিক হচ্ছে না তোমার। হেমার চোখের জল লুকিয়ে বলল, বর্দির দিব্যি আপনি আমার কথা রাখবেন জয়বাবু। ও বিয়ে করুক, সংসার করুক, যা খুশি তাই করুক, ওকে ওর মতো থাকতে দেবেন। ওকে, কথা দিলাম। হৈমন্তী ওদের পাশে এসে দাঁড়ালো, বলল, কি এত কথা বলছো তোমরা? কৌশিক হৈমন্তী কাজ জড়িয়ে ধরে বলল, তোমার বোন বিপদে পড়লে কিভাবে নিজেকে আত্মরক্ষা করবে তার কলা কৌশল শিখিয়ে দিচ্ছিলাম। হাজার হলেও একমাত্র সারিকা আমার বিদেশে একা একা থাকবে। হয়েছে, এবার চলো। হেমা ওদের কাছ থেকে বিদায় নিয়ে ধীর পায়ে চলে গেল। এয়ারপোর্টে খুব কাছাকাছি এসে দীপু খুব বাজেভাবে অ্যাক্সিডেন্ট করলো। ট্রাকের সাথে বাইকের ধাক্কা লেগে দীপু রাস্তার মাঝখানে ছিটকে পড়ল। বাইকের ওপর দিয়ে ট্রাকটা উঠে গিয়ে বাইকটা দুমড়ে মুচড়ে দিল। অপর পাশ থেকে একটা মাইক্রো গাড়ি হাওয়ার বেগে ছুটে এসে দীপুর পায়ের ওপর উঠিয়ে দিল। কেউ কিছু বুঝে ওঠার আগেই ঘটনাটা খুব দ্রুত ঘটে গেল। চোখের সামনে অ্যাক্সিডেন্ট দেখে এক মহিলা ভয়ের চিৎকার দিয়ে মাথা ঘুরে পড়ে গেল। মহিলার বর মহিলাকে ধরে ফেলল। দীপুর টাটকা রক্তে রাস্তা ভেসে যাচ্ছে। একজন এসে দীপুর পকেট থেকে ফোন বের করে চট করে নিজের পকেটে ঢুকিয়ে ফেলল। দীপুর পা কেটে জখম হয়ে গেছে। সেখানে হাত রাখতেই দীপু ব্যথায় চিৎকার করে উঠল। লোকটা পকেট থেকে মানিব্যাগ নিয়ে সরে পড়ল। মুহূর্তেই রাস্তার ভিড় জমে গেল। সবাই খুব হইচই করছে, অথচ কেউই দীপুকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে না। অতিরিক্ত ব্যথায় দীপুর পুরো শরীর অসাড় হয়ে আসছে। ইস, যদি একটিবার এয়ারপোর্টে পৌঁছতে পারত, তাহলে ঠিকই হেমাকে আটকাতে পারত। দীপুর মন বলছে হেমা এখনও চলে যায়নি। একদিকে বিমানে বসে হেমা আকাশপথে রওনা হয়েছে, অন্যদিকে অ্যাক্সিডেন্ট করে দীপু রাস্তায় কাতরাচ্ছে। হায় রে ভালোবাসা, হায় রে নিষ্ঠুর নিয়তি। কৌশিক হৈমন্তীকে নিয়ে কিছুটা পথ যাওয়ার সময় দেখলো রাস্তায় প্রচুর জ্যাম। সারি সারি গাড়ি জ্যামে আটকে আছে। গুঞ্জন উঠেছে সামনে নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, কেউ নাকি ধরছে না। ছেলেটার অবস্থা শোচনীয়, বাঁচবে কি মরবে তার ঠিক নেই। কৌশিক গাড়ি থেকে নেমে গেল। ভিড় ঠেলে সামনে গিয়ে দীপুকে দেখে হতবাক হয়ে গেল কৌশিক। দীপুর জ্ঞান নেই। কৌশিক একটা নম্বরে ডায়াল করে ফোন কানে চেপে ধরল। আর 10 মিনিট পর অ্যাম্বুলেন্স আসতেই দীপুকে তুলে দিল। ঢাকা মেডিকেলে দ্রুত নিয়ে যেতে বলল। কৌশিক গাড়িতে বসতেই কৌশিকের শার্টে রক্ত দেখে ভয় পেল হৈমন্তী। অস্ফুট স্বরে বলল, এত রক্ত কেন? দীপু অ্যাক্সিডেন্ট করেছে, অবস্থা ভালো না, বোধহয় বাঁচবে না। তোমাকে বাড়ি নামিয়ে দিয়ে আমি একবার হাসপাতালে যাব। আর হ্যাঁ, হেমাকে আগেই কিছু বলার দরকার নেই। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।